১৯৪৭ সাল দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক উত্তাল অধ্যায়। ব্রিটিশদের বিদায়ের সাথে সাথে যখন মানচিত্র ভাগ হচ্ছে, তখন কাশ্মীরের আকাশে জমছিল কালো মেঘ। যে ভূখণ্ডকে বলা হয় ভূস্বর্গ, তা কেন আজ বিশ্বের অন্যতম বিপজ্জনক রণক্ষেত্রে পরিণত হল? কেন পাকিস্তান একদম হাতের নাগালে পেয়েও কাশ্মীরকে চিরতরে হারাল? আজ আমরা আলোচনা করব ইতিহাসের সেই ট্র্যাজিক মুহূর্তগুলো নিয়ে, যেখানে মাত্র কয়েক ঘন্টার দেরি এবং ব্যক্তিগত ইগোর লড়াই পাকিস্তানের ভাগ্য বদলে দিয়েছিল। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে, যখন একটি ভুল পাকিস্তানের জন্য কয়েক দশকের দীর্ঘশ্বাসে পরিণত হল। আমি সবার কাছে অনুরোধ করব আজকের বিষয়টা বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, তাহলেই বিষয়টা সবাই বুঝতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। অক্টোবর ১৯৪৭। পাকিস্তানের পরিকল্পনা ছিল অত্যন্ত গোপনীয়, যার কোডনেম ছিল অপারেশন গুলমার্গ। পাকিস্তান সরাসরি সেনাবাহিনী না পাঠিয়ে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের কয়েক হাজার দুর্ধর্ষ উপজাতীয় লড়াকুদের কাশ্মীর অভিমুখে লেলিয়ে দেয়। লক্ষ্য ছিল একটাই, বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে কাশ্মীরের রাজধানী শ্রীনগর দখল করে নেওয়া। ২২ অক্টোবর এই যোদ্ধারা মুজাফফরাবাদ অতিক্রম করে উরি অভিমুখে যাত্রা শুরু করে। মহারাজা হরি সিংয়ের দুর্বল সৈন্যদল এই ঝড়ের সামনে টিকতে পারছিল না। মনে হচ্ছিল শ্রীনগর বিজয় এখন স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু ইতিহাসের পাতা এখানে এক অদ্ভুত দিকে মোড় নিল। ২৬ অক্টোবর যখন এই উপজাতীয় বাহিনী বারামুল্লা পৌঁছাল, তখন শ্রীনগর ছিল তাদের থেকে মাত্র ৩৫ মাইল দূরে। কয়েক ঘণ্টার যাতায়াত করলেই তারা শ্রীনগর এয়ারপোর্ট দখল করে নিতে পারত। কিন্তু তারা তা করেনি। তারা বারামুল্লায় থেমে গেল। কেন? কারণ তারা সেখানে লুটপাট, অগ্নিকাণ্ড এবং অমানসিক অত্যাচারে লিপ্ত হয়েছিল। ইতিহাসের বইগুলো সাক্ষী দেয়, প্রায় ৩ দিন তারা এই জঘন্য কাজে সময় নষ্ট করে। এই ৩ দিনই ছিল পাকিস্তানের জন্য কাল। যদি তারা সেদিন বারামুল্লায় দেরি না করে সরাসরি শ্রীনগরে ঢুকত, তবে ভারতীয় সেনাবাহিনী নামার কোনো জায়গাই পেত না। পাকিস্তানি রাজনীতিবিদ ও জেনারেলদের স্ট্র্যাটেজিক পরিকল্পনা ব্যর্থ হয়ে গিয়েছিল তাদেরই নিয়ন্ত্রণে থাকা যোদ্ধাদের শৃঙ্খলার অভাবে। এই দেরি করার ফলেই মহারাজা হরি সিং সময় পান ভারতের কাছে সাহায্য চাওয়ার এবং দিল্লির সাথে চুক্তিবদ্ধ হওয়ার। উপজাতীয় বাহিনী শ্রীনগরের দিকে অগ্রসর হওয়ার পথে সবচেয়ে ভয়াবহ ধ্বংসলীলা চালায় বারামুল্লা শহরে। ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে তারা বারামুল্লায় অবস্থান করে এবং সেখানে ব্যাপক লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা এবং ধর্ষণের মতো চরম অমানবিক ঘটনা ঘটায়। এই বাহিনী নারীদের ওপর পাশবিক নির্যাতন চালানোর ক্ষেত্রে কোনো ধর্ম বা জাতিভেদ করেনি। স্থানীয় হিন্দু, শিখ এবং মুসলিম সব সম্প্রদায়ের নারীরাই তাদের লালসার শিকার হয়েছিলেন। সেন্ট জোসেফ হাসপাতালে হামলা। এই আক্রমণের একটি অত্যন্ত সুপরিচিত ও মর্মান্তিক ঘটনা ঘটে বারামুল্লার সেন্ট জোসেফ হাসপাতালে। উপজাতীয় বাহিনী সেখানে প্রবেশ করে, রোগীদের হত্যা করে এবং ইউরোপীয় নান ও নার্সদের ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষণ চালায়। এই ঘটনা সে সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোড়ন সৃষ্টি করেছিল। অপহরণ ও দাসত্ব। বহু কাশ্মীরি নারীকে ধর্ষণ করার পর তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়। যখন পাকিস্তানি যোদ্ধারা বারামুল্লায় উৎসব করছিল, তখন দিল্লিতে শুরু হয়েছিল এক বিশাল যজ্ঞ। ২৭ অক্টোবর সকালে শ্রীনগর এয়ারপোর্টের আকাশে দেখা গেল ভারতীয় বিমানবাহিনীর শত শত ড্যাকোটা বিমান। ভারতের ফার্স্ট শিখ রেজিমেন্টের প্যারাট্রুপাররা একে একে নামতে শুরু করে। তারা দ্রুত এয়ারপোর্টের চারপাশে প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানের উপজাতীয়রা যখন শেষ পর্যন্ত শ্রীনগরের দোরগোড়ায় পৌঁছাল, ততক্ষণে ভারতের ভারী অস্ত্রশস্ত্র ও সুসংগঠিত সেনাবাহিনী সেখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। মাত্র কয়েক ঘণ্টার সেই দেরি কাশ্মীরকে চিরতরে পাকিস্তানের নাগালের বাইরে নিয়ে যায়। শুধু যুদ্ধের ময়দান নয়, কাশ্মীর হারানোর পটভূমি তৈরি হয়েছিল দেশভাগের মানচিত্র আঁকার সময়। গুরুদাসপুর জেলা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাই লজিক অনুযায়ী এটি পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল। কিন্তু লর্ড মাউন্টব্যাটেনের প্রভাবে সিরিল র্যাডক্লিফ গুরুদাসপুর জেলাকে ভারতের হাতে তুলে দেন। এটি কেন গুরুত্বপূর্ণ ছিল? কারণ গুরদাসপুরই ছিল একমাত্র পথ যার মাধ্যমে ভারত থেকে কাশ্মীর অভিমুখে সেনাবাহিনী পাঠানো সম্ভব ছিল। গুরুদাসপুর ভারতের হাতে যাওয়ায় কাশ্মীরের প্রবেশমুখের চাবিকাঠি ভারতের হাতে চলে যায়। পাকিস্তান এই রাজনৈতিক চালে ভারতের কাছে হেরে গিয়েছিল অনেক আগেই। যখন জিন্না দেখলেন শ্রীনগরে ভারতীয় বাহিনী ঢুকে পড়ছে, তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন।
তিনি সাথে সাথে পাকিস্তান আর্মির ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল ডগলাস গ্রেসিকে নির্দেশ দেন সরাসরি কাশ্মীর অভিমুখে সৈন্য পাঠাতে। কিন্তু জেনারেল গ্রেসি জিন্নাহর আদেশ মানতে সরাসরি অস্বীকার করেন। তিনি অজুহাত দেন যে কোনো কমনওয়েলথ রাষ্ট্রের বিরুদ্ধে ব্রিটিশ অফিসাররা যুদ্ধ করতে পারবে না। অন্যদিকে ভারতের মাউন্টব্যাটেন এই যুদ্ধে ভারতকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছিলেন। পাকিস্তানের নিজস্ব বাহিনীর প্রধানের এই অবাধ্যতা জিন্নাহর হাত পা বেঁধে দিয়েছিল। একটি বড় বিতর্কের বিষয় হল গভর্নর জেনারেলের পদ। লর্ড মাউন্টব্যাটেন চেয়েছিলেন ভারত ও পাকিস্তান উভয়ের যৌথ গভর্নর জেনারেল হতে। নেহরু এবং ভারত এই প্রস্তাবে রাজি হয়েছিল, কিন্তু জিন্না চেয়েছিলেন নিজেই পাকিস্তানের সর্বোচ্চ পদে বসতে। অনেক ইতিহাসবিদ মনে করেন যদি মাউন্টব্যাটেনকে গভর্নর জেনারেল হতে দেওয়া হতো তবে তিনি কাশ্মীরের সীমানা নির্ধারণে ভারতের প্রতি এতটা পক্ষপাতী হতেন না। জিন্নাহর এই ব্যক্তিগত জেদ হয়তো পাকিস্তানকে রাজনৈতিকভাবে একঘরে করে ফেলেছিল সেই সংকটময় মুহূর্তে। ভারত বিভাজনের পর কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর বেশ কিছু নীতিগত ভুল ও রাজনৈতিক ব্যর্থতা ছিল বলে অনেক ইতিহাসবিদ ও বিশ্লেষক মনে করেন। কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠতা দেখে জিন্নাহ ধরে নিয়েছিলেন যে কাশ্মীর স্বাভাবিকভাবেই পাকিস্তানের অংশে পরিণত হবে, কিন্তু তার কিছু হঠকারী সিদ্ধান্ত এবং ভুল পদক্ষেপ পরিস্থিতিকে জটিল করে তোলে। কাশ্মীরে সে সময় সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং তার দল ন্যাশনাল কনফারেন্স। শেখ আবদুল্লাহর আদর্শ ছিল ধর্মনিরপেক্ষ এবং তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতাদের, বিশেষ করে জওহরলাল নেহরুর ঘনিষ্ঠ ছিলেন। জিন্নাহ তাকে অবজ্ঞা করে অপেক্ষাকৃত কম জনপ্রিয় মুসলিম কনফারেন্সের ওপর নির্ভর করেন। জিন্নাহ কাশ্মীরিদের নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে কেবল ধর্মের ভিত্তিতে তাদের সমর্থন আশা করেছিলেন। আজ পেছনে ফিরে তাকালে বোঝা যায় কাশ্মীরের সেই পরাজয় পাকিস্তানের জন্য কেবল একটি ভূখণ্ড হারানো ছিল না। পাকিস্তান হারিয়েছে তার জীবনরেখা, নদীর উৎসগুলো। সিন্ধু, চেনাব এবং ঝিলামের নিয়ন্ত্রণ এখন ভারতের কৌশলগত সুবিধায়। ভারত পেয়েছে একটি গুরুত্বপূর্ণ লোকেশন যা দিয়ে তারা সরাসরি আফগানিস্তান ও সেন্ট্রাল এশিয়ায় নজর রাখতে পারে। পাকিস্তানের সেই সময়ের হঠকারিতা, শৃঙ্খলাহীনতা আর রাজনৈতিক দূরদর্শিতার অভাব আজও দেশটিকে ভুগিয়ে চলেছে। কাশ্মীর আজ পাকিস্তানের জন্য এক অসমাপ্ত দীর্ঘশ্বাস। আমার কন্টেন্টটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। কমেন্টটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আমি আশা করি আপনারা যথেষ্ট সমালোচনা করবেন। আর যদি কন্টেন্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। পরের পর্বে সবার সাথে দেখা হবে। বিদায়।